বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সহজে মাইক্রোসফট ওয়ার্ড শিখুন এর প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এখানে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের ডকুমেন্ট প্রস্তুত করতে পারি, যা শিক্ষার্থী, শিক্ষক এবং যে কোনো মানুষের প্রয়োজন হয়, তা শিখব। মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট প্রস্তুত করার জন্য অবশ্যই আপনার ল্যাপটপে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল থাকতে হবে, এবং সেটা ইনস্টল আছে কিনা সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে অল অ্যাপসে গেলেই আপনি দেখতে পারবেন যে মাইক্রোসফট ওয়ার্ড এখানে ইনস্টল আছে কিনা, যা সাধারণত মাইক্রোসফট অফিসের মধ্যে থাকে। এই দেখা যাচ্ছে এখানে আমার ওয়ার্ড ইনস্টল আছে। ওকে, দেন সহজে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করতে চাই, ডেস্কটপের উপরে কার্সার রাইট ক্লিক করে মাউসের মাধ্যমে নিউ থেকে এই যে মাইক্রোসফট ওয়ার্ডের অপশনটিকে ক্লিক করতে হবে। তখন দেখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডের একটি আইকন আপনার ডেস্কটপের উপর ফুটে উঠেছে। এই আইকনে লেখা আছে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এটাতে মাউস দিয়ে রাইট ক্লিক করে শো মোর অপশনে গেলে, অথবা সরাসরি অনেকের ল্যাপটপে রিনেম আসতে পারে, এই যে রিনেম অপশন দিয়ে আপনি এর নাম পরিবর্তন করতে পারবেন। ওকে, এই যে আমার মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপসটি বা আইকনটি চলে আসলো। এখন এটাতে ডবল ক্লিক করে অথবা রাইট ক্লিক করে ওপেন বাটন টিপে আমি মাইক্রোসফট ওয়ার্ডটিকে ওপেন করতে পারবো। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস দেখা যাবে, যেখানে আপনার ডকুমেন্টকে সুন্দরভাবে প্রস্তুত করার জন্য অনেক ধরনের অপশন দেওয়া আছে, এবং এতগুলো অপশন দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। খুবই সহজ সবকিছু। একবার করে শিখবেন, 2-3 বার করে প্র্যাকটিস করবেন, দেখবেন এটা অটোমেটিকলি আপনার মেমোরিতে চলে এসেছে। তো কাজ করার শুরুতে, যেহেতু এখানে সবকিছু লেখালেখি নিয়ে কাজ, আমরা কিছু লেখি, কিছু বাংলায় এবং কিছু ইংরেজিতে আমি লিখি। যেমন বাংলায় মনে করেন যে ওয়ার্ড দ্বারা আমরা টাইপিং শিখি, এবং আপনারা যদি টাইপিং না শিখে থাকেন, টাইপিং শিখবেন, টাইপিং নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। আমি সেটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপাতত লিখি ব্রাউন ফক্স জাম্পস ওভার এ লেজি ডগ। কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার এ লেজি ডগ। আচ্ছা, কয়েকবার আমি এখানে লিখে ফেললাম। এখন আমরা লেখার পর এই লেখার সাথে আমরা কি কি করতে পারি, এটাই মূলত আমাদের শেখার বিষয়। যে এই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমি একটা লেখাকে কত সুন্দরভাবে উপস্থাপন করতে পারি বা কত কিছু করতে পারি, সেটা এর মাধ্যমে আমরা শিখব। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাব আছে: হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডস। আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের প্রশিক্ষণের পুরো সিরিজটাকে ভাগ করব এর মাধ্যমে, এবং আজকে আমরা শুধু হোমের কাজ শিখব। ওকে, হোমে মূলত লেখাকে কিভাবে সুন্দরভাবে সাজানো এবং সারিবদ্ধ করা যায় তা শেখানো হয়, তা করা হয়। যেমন আমি একটা লেখা এখানে লিখেছি, এবং এই লেখায় কোনো কিছু অ্যাপ্লাই করতে হলে বা এই লেখাকে কোনোভাবে পরিবর্তন করতে হলে আমাকে প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করতে হবে। আমি মাউসের রাইট ক্লিক করে সিলেক্ট করতে পারবো। মাউসের রাইট ক্লিক করে ধরে থাকতে হবে, তারপরে এইভাবে করে টানলে সেটা সিলেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।
এরপরে প্রথম এখানে যে অপশনটি বাম পাশ থেকে যদি আমরা আসি, তাহলে এইভাবে সিলেক্ট করার পর এখানে দেখা যাচ্ছে একটা পেস্ট অপশন আছে, যা কন্ট্রোল ভি দিয়েও করা যায়। এখানে আছে কাট অপশন, অর্থাৎ কোনো কিছুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, পুরোপুরি যে কাট করলে পুরোটা কাট হয়ে যাবে এবং সেটা আবার পেস্ট করলে চলে আসবে। এর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো লেখাকে বা যে কোনো অবজেক্টকে নিয়ে যাওয়া যায়। আর ফরম্যাট পেইন্টার হলো ওখানে মনে করেন কোনো কিছু করেছেন সেটাকে সরানোর জন্য এটা ব্যবহার করা হয়। একই কাজ বারবার বারবার না করতে হলে এটা ব্যবহার করে, এটা কাজ আমরা পরে শিখব। আচ্ছা, তো প্রথমে এখান থেকে শুরু করি। এটা হলো ফন্টের নাম, অর্থাৎ এই লেখাকে বর্তমানে ক্যালিব্রি নামে একটা ফন্ট বা একটা স্টাইলে আছে। একে অনেকভাবে পরিবর্তন করা যায়। সাধারণত ইংরেজি লেখার জন্য টাইমস নিউ রোমান এবং বাংলা লেখার জন্য সুতনি এমজি বেশি ব্যবহার হয়। তো এটা ব্যবহার করার জন্য সেম যাই কাজ করেন, আগে প্রথমে কি করতে হবে, আগে লেখাকে সিলেক্ট করে ফেলতে হবে। এরপরে এইখান থেকে যে কোনো স্টাইলে আপনি লেখাকে পরিবর্তন করতে পারবেন। অনেকগুলো স্টাইল দেওয়া আছে, যেটা যে প্রজেক্টের জন্য বা যেটা যে কাজের জন্য সুন্দর মনে হয় সেটা আপনি সে কাজের জন্য ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই আগে সম্পূর্ণ সিলেক্ট করে ফেলতে হবে, তারপরে সেটা অ্যাপ্লাই করা যাবে। দ্বিতীয়ত, এর পাশে দেয়া আছে হলো নাম্বার, অর্থাৎ ওই লেখাকে ছোট বা বড় করার জন্য এই নাম্বার ব্যবহার করতে পারবেন। আপনি লেখাকে অনেক, এই 72 পর্যন্ত আছে, এর চেয়েও অনেক বড় করতে পারবেন, অথবা এখানে 8 পর্যন্ত আছে, এর চেয়েও ছোট 6, 5, 4, 3, 2, 1 পর্যন্ত করা যায়। অথবা আপনি এটাকে কিবোর্ডের মাধ্যমে লেখেও করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তার ডান পাশে একই কাজ যদি অল্প অল্প করে করতে হয়, অর্থাৎ যেমন মনে করেন আমি এটা সিলেক্ট করলাম, এই যে দেখেন একটু একটু করে লেখা বাড়ছে, আবার এখান থেকে একটু একটু করে লেখা কমে আসছে সিলেক্টের মাধ্যমে। একবার সিলেক্ট করলাম, এক বাড়লো, আবার কমে আসলো। এদের কাজ হলো এটা। তার ডান পাশে আরেকটা অপশন রয়েছে, চেঞ্জ কেস। আচ্ছা, এটা খুব দারুণ একটা অপশন। যেমন সেন্টেন্স কেস মানে কি, মানে হলো সেন্টেন্সের প্রথম ওয়ার্ড বড় হাতের হবে, বাকি সবগুলো ছোট হাতের হবে। লোয়ার কেস সবগুলো ছোট হাতের, দেখতে পাচ্ছেন এখানে কোনো বড় হাতের অক্ষর নেই। আপার কেস সবগুলো বড় হাতের, এখানে কোনো ছোট হাতের অক্ষর নেই। ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা শব্দের প্রথম ওয়ার্ডটা বড় হাতের। টগল কেস, অর্থাৎ প্রত্যেকটা শব্দের প্রথম ওয়ার্ডটা ছোট হাতের। সাধারণত আমরা সেন্টেন্স কেসই ব্যবহার করে থাকি। আচ্ছা, আবার সিলেক্ট করলাম, এইখানে একটা অপশন আছে বি, যেটা টিপ দিয়ে লেখাকে গাঢ় করা যায়, বোল্ড করা, বোল্ড আনবোল্ড করা, বোল্ড করা, আনবোল্ড করা। একইভাবে তার বাম পাশে একটা আছে ইটালিক, একটু বাঁকা করে লেখা অথবা সোজা, একটু বাঁকা সোজা, বাঁকা সোজা। আবার এখানে আছে আন্ডারলাইন, অর্থাৎ কোনো লেখার নিচে যদি দাগ দিতে হয়, এবং আরেকটা অপশনের পাশে আছে অ্যারো চিহ্ন দিয়ে, অর্থাৎ এই আন্ডারলাইনের গাঢ় অথবা ডবল লাইন অথবা ডট ডট লাইন অথবা বাঁকা লাইন, যে কোনো লাইন দিয়ে ব্যবহার করা যায়। তার বাম পাশে একটি অপশন দেওয়া আছে কাট অপশন, অর্থাৎ আপনি মনে করেন কিছু লেখা কেটে দিতে চান, মনে করেন লেখাটা কোনো প্যারাগ্রাফে ছিল, আপনি বুঝাতে চাচ্ছেন যে ওটা হবে না, তখন ওখানে একটা কাটা দাগ দিচ্ছেন। এই কাটা দাগটা এর মাধ্যমে করতে পারবেন, অথবা কাটা দাগটা সরাই ফেলতেও পারবেন। তার ডান পাশে আরো দুটো রয়েছে, একটা হলো সাবস্ক্রিপ্ট, একটা হলো সুপারস্ক্রিপ্ট।
এই দুটো সাধারণত ম্যাথ এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কাজে লাগে। যেমন মনে করেন আমি এ স্কোয়ার দেব, কিন্তু এটা কেমন দেখাচ্ছে, তখন আমি আরেকটু বড় করে ফেলি লেখাটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এর স্কোয়ার দিতে চাই আমি, এটা দিয়ে এ স্কোয়ার অথবা কিউ 4 যত লেখি সেটা করতে পারবো। আবার মনে করেন আমি হাইড্রোজেন পরমাণু সংকেত লিখব, তখন আমার প্রয়োজন পড়বে নিচে 2 লেখা অথবা 3 লেখা অথবা 5 লেখা, যতই হোক সাধারণত 2 হবে এখানে। এটার জন্য এই দুটা ব্যবহার করা হয়, সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। আচ্ছা, এর পাশে একটা যে আছে, এটা হলো বিভিন্ন বর্ণগুলোকে ডিজাইন করার জন্য বা শব্দগুলোকে ডিজাইন করার জন্য, অর্থাৎ লেখা ডিজাইন করার জন্য। যেমন অনেক সময় আমাদের ব্যানার প্রস্তুত করতে অথবা কোনো গিফট বক্সের উপরে নাম লিখতে, সুন্দর করতে, একটু ডিজাইনার লিখতে এইটা আমরা ব্যবহার করে থাকি। এটা কিরকম, মনে করি এখান থেকে একটা ওয়ার্ড আমি লিখি, এ পি পি এল, এখন একে একটু ডিজাইন করি। আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। অথবা এর একটু শ্যাডো করতে চাই, অর্থাৎ নিচে একটু করে দাগ আসবে, দেখতে পাচ্ছেন। অথবা এটা চাচ্ছি আমি একটু গ্লো করুক, কত সুন্দর লাগছে। এরকম বিভিন্ন স্টাইল এই জায়গার মাধ্যমে আমরা করতে পারি। সাথে তার পাশে যেটা আছে হলো হাইলাইটার। আমরা যেমন কলম, হাইলাইটার কলম ব্যবহার করে কোনো একটা নির্দিষ্ট সেন্টেন্স দাগ দেই বোঝানোর জন্য, এটার মাধ্যমেও তাই করা হয়। এবং বিভিন্ন কালার আপনি ব্যবহার করতে পারবেন, তবে এইভাবে করেও ব্যবহার করতে পারবেন, অথবা আগে আপনাকে একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে ফেলতে হবে, এরপরে যে কোনো কালার সেখানে ব্যবহার করতে পারবেন। এবং সরাই ফেলতে পারবেন, এখানে নো কালার দিলে সব আগের অবস্থায় চলে আসলো। এরপরে শব্দের কালার বা লেখার কালার, এই যে এর মাধ্যমে আমরা লেখাকে বিভিন্ন কালারে প্রকাশ করতে পারি। সবগুলো লেখা এখন নীল হয়ে গেছে। আবার সিলেক্ট করি, বা মনে করেন আমি একটা লাইন চাচ্ছি এখানে লাল থাকুক, সিলেক্ট করলাম, এই যে লাল। সিলেক্ট না করলে হবে না, সিলেক্ট কীভাবে করব আবারও বলে দিচ্ছি। কার্সারকে যেখান থেকে সিলেক্ট করব সেখানে নিয়ে মাউসের রাইট ক্লিক করে ধরে যত দূর পর্যন্ত সিলেক্ট করব তত দূর পর্যন্ত নিয়ে যেয়ে ছেড়ে দেবো, হয়ে গেল সিলেক্ট। নো কালার। আচ্ছা, এটা হলো ফন্টের বিষয়, অর্থাৎ ওয়ার্ডগুলো নিয়ে, বর্ণগুলো নিয়ে কিছু কাজ। এর ডান পাশে পুরো লেখাটার কিছু স্টাইলের জন্য প্যারাগ্রাফ নামে একটা অপশন দেওয়া আছে। প্যারাগ্রাফটা কি? প্যারাগ্রাফ হলো, যেমন মনে করেন আমি কিছু লেখা এখানে একটা, এই লেখাটাকে আপাতত এটা রাইট সাইড অ্যালাইন আছে, মিডিল অ্যালাইন করব। দেখেন লেখাগুলো মাঝখানে চলে আসছে। সম্পূর্ণটা করি, এটা সহ করলে আরো বুঝতে সুবিধা হবে। এবং মনে করেন লেফট অ্যালাইন করব অথবা রাইট অ্যালাইন করব, অর্থাৎ রাইট পাশে সমান থাকবে অথবা পুরোটা অ্যালাইন হবে। এখন দেখেন দুপাশেই সমান, এবং বাম পাশ থেকে লেখা শুরু হয়ে ডান পাশে সমান হয়ে থাকবে। এর মাধ্যমে লেখা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। সাধারণত আমরা এটা ব্যবহার করি অ্যালাইনমেন্টের ক্ষেত্রে। এবং এটার মাধ্যমে লেখার মাঝখানের গ্যাপগুলো, অর্থাৎ স্পেস কতটুকু রাখা যায় সেটা দেখানো হয় লাইন স্পেসিং। এটার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়, অর্থাৎ ওই পুরো লেখাটার ব্যাকগ্রাউন্ডে কি কালার থাকবে
এটার মাধ্যমে ঠিক করা যায়। এইখানে লেখাগুলোতে বুলেট দেয়া যায়। আমরা জানি যে আমরা অনেক সময় পয়েন্ট লেখার সময় বুলেট ব্যবহার করি। এখানে একটাই পয়েন্ট আছে, তবে আমি যদি ইন্টারের মাধ্যমে পয়েন্টগুলো আলাদা করে ফেলাই তাহলে দেখতে পারবেন সবগুলোতেই বুলেট আসবে, এবং বুলেটগুলো আপনি ইচ্ছা মতো নাম্বার দিয়েও করতে পারবেন। এই যে তার পাশেই নাম্বারের বুলেটও আছে, অথবা চিহ্ন দিয়েও করতে পারবেন, বিভিন্ন ধরনের চিহ্ন। আর এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে একটা বুলেটের আন্ডারে যখন আরেকটা দেওয়া হয় তখন এর মাধ্যমে সেটা প্রকাশ করে। অর্থাৎ মনে করেন আমি এটা দিলাম, তখন এটাকে যখন ওর আন্ডারে দিব বুলেট চেঞ্জ হবে, এটাকে তার আন্ডারে দিব বুলেট চেঞ্জ হবে, এটাকে তার আন্ডারে দিলে আবার বুলেট চেঞ্জ হবে। অর্থাৎ এই লেখার মনে করেন এটা একটা পয়েন্ট, তার ভিতরের পয়েন্ট এটা, তার ভিতরের পয়েন্ট এটা, এইভাবে চেঞ্জ করার জন্য আমরা এই বুলেট ব্যবহার করে থাকি। আচ্ছা, এই দুটা জিনিস, ডিক্রিজ ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট, অর্থাৎ লেখা শুরু হওয়ার সময় যদি কিছু গ্যাপ রাখতে চাই তখন আমরা এই দুটা ব্যবহার করতে পারি। মোটামুটি আমরা এখানকার সবকিছুই শিখছি। আর একটা জিনিস বাকি আছে, এটা সাধারণত টেবিলে ব্যবহার হয়ে থাকে, তবে আমরা যদি এখানেও বর্ডার দিতে চাই, মনে করেন এই লেখাটা বুলেট সরাই দেই, আচ্ছা এই লেখাটাকে আমি একটা ঘরের মধ্যে রাখতে চাই, চারপাশ থেকে একটা ঘর থাকবে, চারপাশ থেকে একটা ঘর হয়ে গেল। অথবা আমি টেবিলের মাধ্যমে শুধু উপরে লাইন থাকবে, অথবা শুধু নিচে লাইন থাকবে, বা কোনো লাইন থাকবে না। সাধারণত এটা টেবিলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা যখন এর পরে ইনসার্ট ট্যাবে যে টেবিল শিখবো তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এতটুকুই। ভিডিও পছন্দ হলে, কিছু শিখতে পেলে সাবস্ক্রিপশন নেবেন এবং লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।